বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমাদের পরবর্তী ক্লাস শুরু করা যাক। আজ আমরা পড়ব সংবিধানের উৎস। প্রত্যেকটা জিনিসের যে সৃষ্টি হয় তার একটা উৎস থাকে, যেখান থেকে মানুষ আইডিয়াটা নিয়ে থাকে। সংবিধান যে সৃষ্টি হয়েছে, সংবিধানটা কি আমরা সেটা আগে জানি। সংবিধান হচ্ছে রীতিনীতি, যেটা রাষ্ট্র পরিচালনার বিধিবিধান হিসাবে অন্তর্ভুক্ত হয়। এই রীতিনীতিগুলোকেই সংবিধান বলা হয়। এই সংবিধানগুলো কোনো না কোনো উৎস থেকে নেওয়া হয়। প্রথম কেউ একজন তৈরি করে, অথবা বিভিন্ন আইন, বিভিন্ন জিনিসের মধ্য থেকে সেগুলো একটি রাষ্ট্র গ্রহণ করে। আজকে আমরা জানব যে এই সংবিধানের উৎস কী ছিল। প্রতিটি দেশেই যে সংবিধান প্রণয়ন হয় তার জন্য গুরুত্বপূর্ণ সনদ বা চুক্তির দ্বারা এগুলো গুরুত্ব পেয়ে থাকে। ব্রিটিশ ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা দেখব যে অতীতে সংগঠিত 1216 সালের ম্যাগনা কার্টা, 1628 সালের অধিকার আবেদনপত্র, 1689 সালের অধিকার সনদ, 1700 সালের স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে সম্পাদিত চুক্তি প্রভৃতি ব্রিটিশ সংবিধানের উৎস হিসাবে বিবেচ্য। তাছাড়া আমাদের বাংলাদেশের 66 সালের 6 দফা, 72 সালের সংবিধানের উৎস হিসাবে বিবেচ্য হয়। এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এই সংবিধানের উৎসগুলো, মানে সংবিধানগুলোকে কোথায় থেকে, কিসের থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা যখন ব্রিটিশ সংবিধানকে পর্যালোচনা করলাম, তখন সেখানে আমরা যেটা দেখলাম যে ম্যাগনা কার্টার কথা বলা হয়েছে, অধিকার আবেদনপত্র, অধিকার সনদ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে সম্পাদিত চুক্তি। এই যে বিভিন্ন চুক্তি, আইন, বিভিন্ন যে সন্ধিপত্র ইত্যাদির মধ্যে বিভিন্ন দাবি দাওয়া, এই জিনিসগুলোর মধ্য থেকে কি হয়েছে যে সংবিধানটাকে তৈরি করা হয়েছে, বা সংবিধানের ধারণাটা ওখান থেকে নেওয়া হয়েছে। তারপরে সংবিধানের এটা ছিল কি ঐতিহাসিক সনদ থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে লোকাচার রীতিনীতি। এটা হচ্ছে যে মানব সভ্যতা বিকাশে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে এমন কিছু লোকাচার ও রীতিনীতি গড়ে উঠেছে যা ওই সম্প্রদায়ের লোকেরা কোনোভাবেই ছাড়তে পারে নাই। সেগুলোকে ওই সমাজে সংবিধান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবিধানের অনেকটা জুড়েই ছিল এই অবস্থান। তাছাড়া মার্কিন, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশের সংবিধানে একটি পরিলক্ষিত হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে মৌখিক দলিল। অতীতে সম্পাদিত কোনো মৌখিক দলিলও সংবিধানের উৎস হিসাবে বিবেচিত হয়। যেমন 1787 সালে জর্জ ওয়াশিংটনের সভাপতিত্বে ফিলাডেলফিয়া সম্মেলন এবং অনুষ্ঠানে যে নতুন শাসন ব্যবস্থা গৃহীত হয়, সেটাই 1789 সালে কার্যকর হওয়া মার্কিন সংবিধানের আদিরূপ। বিধিবদ্ধ আইন। বিধিবদ্ধ আইন হচ্ছে একটি দেশের পার্লামেন্ট বা আইনসভা থেকে যে আইন পাশ করা হয় সেটাকে বিধিবদ্ধ আইন বলা হয়। এটাকে পরবর্তীতে সংবিধানের অংশ করা হয়। মানে এই আইনগুলোই, আইন পাশ হলেই সেটা সংবিধান হিসাবে গণ্য হয়। ব্রিটিশ সংবিধানের একটি বড় উৎস হলো ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত বিভিন্ন আইন। উদাহরণ হিসাবে 1679 সালে ও 1701 সালে, 1832, 1867,
1864 সালের রিফর্ম অ্যাক্টস, 1911 ও 1949 সালের পার্লামেন্টারি অ্যাক্টসের কথাও উল্লেখ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে সাধারণ আইন। সাধারণত বা প্রথাগত আইনও সংবিধান রচনার ক্ষেত্রে উৎস হিসাবে কাজ করে। সাধারণ আইন কি? সাধারণ যে আইনগুলো হয়ে থাকে। প্রথাগত আইন কি? যে কালচারগুলো, যে রীতিনীতিগুলো দীর্ঘদিন থেকে চলে আসছে, অনেক আগে জাতি সেটা মেনে চলেছিল এবং পরবর্তীতে সময়ের বিবর্তনেও সেটা একইভাবে মেনে আসে, সেটাকেই প্রথা বলা হয়। সুদীর্ঘকাল ধরে প্রচলিত প্রথা কালক্রমে পার্লামেন্ট কর্তৃক স্বীকৃতি লাভ করে বিধিবদ্ধ। একটা প্রথা দীর্ঘদিন মেনে চলে আসছে, সেটাকে একইভাবে তারা পালন করেছে এবং সেইটাকে পরবর্তীতে পার্লামেন্ট কর্তৃক স্বীকৃতি লাভ করে একটা বিধিবদ্ধ আইনে পরিণত করেন। পরবর্তীতে সংবিধান উৎস হিসাবে সেটা কাজ করে। ব্রিটিশ সংবিধানের অন্যতম উৎস হল প্রথাগত আইন। স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের উৎস হিসাবে কাজ করে। 1776 সালের 4 জুলাই প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র, 1972 সালের 10 এপ্রিল প্রণীত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র উভয় দেশের সংবিধান হিসাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচ্য হয়। অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে, এটা হচ্ছে যে কোনো রাষ্ট্রে কি হয়, অনেক সময় জরুরি অবস্থা জারি হয়, তখন সেইখানে যেমন বর্তমান সময়ে ডক্টর ইউনূস আছেন বা কখনো সেনাবাহিনী ক্ষমতা দখল করেন, তখন তারা কি করেন, যেই কাজ যেটাকে বলেন, যা বলেন সেটাই সেটা হচ্ছে অর্ডিন্যান্স, পরবর্তীতে সেটা আইন হিসাবে স্বীকৃতি লাভ করে, সেটাকে ভোটের মাধ্যমে। কিন্তু তারা কি করে, তাৎক্ষণিকভাবে তারা যে আইনের আওতায় চলে সেটাই হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, এবং সেটা পরবর্তীতে কি হয়, সংবিধান মানে আইন হিসাবে এইটাকে উৎস হিসাবে ধরে এবং পরবর্তীতে সেটাকে আদালত কর্তৃক বলবৎ করে এবং সেটা একটা সংবিধান হিসাবে স্বীকৃতি পায় সে আইনটা। বিচার বিভাগীয় সিদ্ধান্ত। বিভিন্ন সনদ, চুক্তিপত্র, বিধিবদ্ধ আইন বিভিন্ন সময় অস্পষ্টতা দূরীকরণে আদালতের ব্যাখ্যার মাধ্যমে নতুন বিধান সৃষ্টি করে। অধ্যাপক ডাইসি বলেছেন যে ব্যক্তির অধিকারসমূহ প্রতিষ্ঠার জন্য আদালত প্রণীত মামলার সিদ্ধান্তের ভিত্তিতে ব্রিটিশ সংবিধানের সাধারণ সূত্রগুলো গড়ে উঠেছে। কি বলেছে, ব্যক্তির যে অধিকারসমূহ আছে সেগুলো প্রতিষ্ঠার জন্য আদালত থেকে যেই সিদ্ধান্তটা দেওয়া হয়, বিভিন্ন মামলা হয়ে থাকে, এক একটা প্রবলেম যখন দেখা দেয় বা মামলা দায়ের করা হয়, তখন সেই মামলার যে ফলাফল, যে রায় হয়, সেটার ভিত্তিতেও যে সেটার যে রায় তৈরি হয়, সেই রায়টার উপর ভিত্তি করে পরবর্তীতে কি হয়, আইন তৈরি হয়, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং বিচার বিভাগীয় সিদ্ধান্ত ও সংবিধানের উৎস হিসাবে বিবেচিত হয়। অন্যান্য দেশের সংবিধান। 1972 সালে আমাদের দেশে যে সংবিধানটা প্রণীত হয়েছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত, সাবেক সোভিয়েত রাশিয়া প্রভৃতি দেশের সংবিধান পর্যালোচনা করে দেশের জন্য একটি গ্রহণযোগ্য উপযোগী সংবিধান রচনা করে জাতিকে উপহার দেন। অন্যান্য দেশের সংবিধানও নবীন একটি দেশের সংবিধানের উৎস হিসাবে কাজ করে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আরেকটা উৎস, যে সংবিধান সংক্রান্ত গ্রন্থ। সংবিধান বিশেষজ্ঞরা, আইনবিদ ও পণ্ডিত ব্যক্তিদের দ্বারা রচিত শাসন সংক্রান্ত গ্রন্থ।
শাসন সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ লিখেছেন বিভিন্ন লেখকরা, সংবিধান বিশেষজ্ঞ, এবং একটি দেশের সংবিধানের উৎস হিসাবে সেটা গণ্য হতে পারে। ব্রিটিশ সংবিধানের উৎস হিসাবে নিম্নোক্ত গ্রন্থসমূহ উল্লেখযোগ্য হয়, যেমন দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন, আইভর জেমস। বিভিন্নজন বিভিন্ন বই লিখেছেন। ধর্মীয় গ্রন্থসমূহ অনেক সময় সংবিধান প্রণয়নের উৎস হিসাবে কাজ করে, যেমন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের সংবিধানের মূল উৎসই হলো পবিত্র। এখানে শুধু পবিত্র লিখেছে, এটা পবিত্র ধর্মগ্রন্থের কথা বলা হয়েছে। যেমন কোরআন কি? কোরআন হচ্ছে একটা সংবিধান, মানব জাতির সংবিধান। রাষ্ট্র যার, আইন তার। একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে কি লাগে? আইন লাগে। এবং সেই রাষ্ট্রটা পরিচালনার জন্য যে আইন, সেটি কাদের উপর প্রয়োগ করা হয়? মানুষের উপর প্রয়োগ করা হয়। সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য আইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একজন মানুষকে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আর তিনি জানেন যে একটা মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আর সেইভাবেই তিনি পবিত্র ধর্মগ্রন্থগুলোতে, পৃথিবীতে প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন এবং প্রত্যেকে বিধান নিয়ে এসেছেন। তারা কখনো এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি যাদেরকে কোনো ধর্ম বিধান দেওয়া হয়নি, বা কোনো অবতার তাদের কাছে বা বার্তাবাহক পথ প্রদর্শক পাঠানো হয়নি। এরকম কোনো জাতি আসেনি। এই যারা এসেছেন পথ প্রদর্শক রূপে, তারা কি করেছেন? মানুষকে সৎ, শৃঙ্খলা, নৈতিকতার পথ দেখিয়েছেন। আর সেটা এই ঐশী গ্রন্থগুলো, যেগুলো আল্লাহ কর্তৃক পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তাদের মাধ্যমে, সেগুলো তো মানুষের জন্য বিধান দেওয়া ছিল। এবং যেই সমাজ আল্লাহর দেওয়া বিধানের আওতায় পরিচালিত হয়েছে, সেই সমাজেই সুশাসন কায়েম হয়েছে, সেই সমাজেই ন্যায়পরায়ণতা, ইনসাফ কায়েম হয়েছে। মানব রচিত আইন কখনো মানবের জন্য পারফেক্ট নয়, কারণ মানব রচিত আইন মানুষের প্রতি কি করে? অতি মানবতা দেখায়। কথা আছে যে দুষ্টের দমন, শিষ্টের পালন। অপরাধীকে অবশ্যই শাস্তি দিতে হবে, তা না হলে অপরাধ নিয়ন্ত্রণ হবে না। অপরাধী আরও বেশি অপরাধ করতে উৎসাহী হবে। আবার যে ভালো, তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাহলে আরও 10 জন তাকে দেখে ভালো হয়ে যাবে। যার জন্য আমাদের যে ধর্মগ্রন্থে আল্লাহ যে বিধান দিয়েছেন, সেটাও সংবিধানের উৎস। বিভিন্ন রাষ্ট্র এই সংবিধানের আওতায় রাষ্ট্রকে পরিচালিত করেছেন, এবং সেই সমাজে ন্যায়, ইনসাফ ও সুশাসন কায়েম হয়েছে। একটা রাষ্ট্রে যখন কোনো বিচার ব্যবস্থা থাকে না, কোনো সুশাসন থাকে না, অন্যায়কারীকে শাস্তি দেওয়া হয় না, কোনো অপরাধকে অপরাধ হিসাবে দেখা হয় না, সেই সমাজ কখনো সুশৃঙ্খল হয় না। সেই সমাজ কখনো মানবিক সমাজ হয় না। সেই সমাজ কখনো ইনসাফপূর্ণ সমাজ হয় না। এই জন্য সংবিধানের যা উৎস রয়েছে, তার মধ্যে ধর্মগ্রন্থ হচ্ছে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ উৎস। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, পৃথিবীর প্রত্যেকটি দেশে সংবিধান রচনা বা গড়ে ওঠার ক্ষেত্রে
উৎসসমূহ গুরুত্বপূর্ণ। এগুলো সংবিধান রচনার মৌলবি হিসাবে পরিগণিত হয়। তবে সংবিধানের চরিত্র বেঁধে সংবিধানে উৎসের তারতম্য ঘটে। এটা হচ্ছে যে বিভিন্ন দেশে বিভিন্নভাবে সংবিধান তৈরি হয়, বিভিন্ন উৎসের ভিত্তিতে সেটা গড়ে ওঠে, এটা গুরুত্বপূর্ণ। এবং এটা সংবিধান কি হয়, চরিত্র বেদে সংবিধানের উৎসের তারতম্য ঘটে থাকে। তবে সংবিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে সংবিধানের কোনো উৎসকেই খাটো করে দেখার সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আমরা সংবিধানের উৎসসমূহ জানলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।